সামনে আমার অনুরাগী ছাত্রছাত্রী, আমার অভিনন্দন, আন্তরিক অভিনন্দন তাদের জন্য। এছাড়া যে কথাটা বলবার সেটা হলো যে অমানসিক পরিশ্রম করে তৃতীয় ভলিউম লেখা হয়েছে, যদি কাজে না লাগাতে না পারবে তাহলে আমার পরিশ্রমের কোনো দাম নেই। আমি এটুকু জানি, যদি আজকের সেমিনারটা মন দিয়ে শুনবে, কি হবে মন দিয়ে শুনেও খুব ভালো বুঝবে না, তবু আমি চেষ্টা করব যথাসম্ভব সহজ করবার। তো আমি আমার কমিটির সবাইকে বলেছি, এই সেমিনার দুদিনে হয় না, 2 মাসে হয় না, 2 বছরে হয় না। তাহলে উপায় কি? একটা আউটলাইন এই 2 দিনের সেমিনার থেকে পাবে। আর 20 থেকে 25 জন নিয়ে একটু আগে আমার কবির যে কথাটা বললো, সেটা হচ্ছে 20 থেকে 25 জনকে নিয়ে হাতে কলমে শেখাবার জন্য একটা প্রচেষ্টা চলছে। কারণ যতক্ষণ না পর্যন্ত সম্যক ধারণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু একটু ধারণা দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি খুব ভালো, আর কিছু পারি আর না পারি ভালো করে বুঝতে পারি, যেহেতু এই পদটা নিয়ে প্রায় 44 বছর অতিক্রান্ত, 45 বছরে পা দিয়েছি, বুঝতে পারি এটা কত জটিল অবস্থার মধ্য দিয়ে এইখানে পৌঁছে। সান্ত্বনা আমার এইটুকু, একদিন ছোট করে শুরু হলেও আজ কিন্তু সে তার পূর্ণতার দিকে পৌঁছে গেছে। আর সেইটা প্রমাণিত হবে যখন 20 থেকে 25 জনকে নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হবে। এই পথের উদ্দেশ্য সেমিনার করা ওই রকম নয়, কিন্তু এত লাভজনক কিছু নয়, বরং বলতে পারো ক্ষতিজনক কিছু, মানে অর্থনৈতিক দিক দিয়ে। উদ্দেশ্য আমার একটাই, এর আগেও আমার ছেলেরা বলেছে যে এটাকে পৌঁছে দেওয়া, দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দেওয়া। কি দরকার ঘরের খেয়ে বোনের মোষ চড়াবার? ঠিক। কথা হলো, আমি যদি ভাবি একা ভালো থাকবো, আমার প্রতিবেশী মরে যায় যাক, আমি খাবো কি? আমার বিপদে আপদে কে বাঁচাবে? তাহলে আমাকে ভালোভাবে বাঁচতে গেলে আমার চারপাশে যারা থাকবে তাদেরকেও ভালোভাবে বাঁচতে হবে। এই দুনিয়া সবাই যদি ভালো থাকে, তবে দুনিয়াতে ওইরকম কিছু ঘটবে না যার জন্যে মানুষ এভাবে উন্মাদের মতো আচরণ করে। ও কথা একটু পরে আসবো। তার আগে দেখো, আমি তো এগুলো কিন্তু এক একটা স্লাইড, হ্যাঁ, নম্বর 1, নম্বর 2, নম্বর 3, ওইটুকু নয়, কিন্তু কয়েক পেজ করে লেখা আছে, পরে দেখাবো। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো, এই বইটা, এখানে অনেক কিছু শুনবে, অনেক কিছু বলে যাবে। বাড়িতে বইটা নিয়ে গেলে পরে পরে উল্টে দেখবে কোথায় কোন পেজে কি আছে, কিভাবে আলোচনা হয়েছে আমি বলবো। তাহলে বাড়ি গিয়ে সেই পেজগুলি উল্টাবে। আর এখন তোমরা খাতা কলম পেয়েছ, অন্তত পেজগুলি নিয়ে নিও। ওই পেজগুলিতে ওই কথাটা আছে, ওর মানে ও বোঝার দরকার কি, ও না পড়লে ক্ষতি কি, পড়লে লাভ, সেগুলি আমি বলবো এখন একটু একটু করে। হচ্ছে 7 নম্বর স্লাইডে, 7 নম্বর স্লাইডটা বের করে নিই। দেখো এই আমি তো 7 নম্বর স্লাইড বার করতে এটাকে ওঠাতো, এটাতে আপনার দেরি আছে। ওরা সেই এতে কি আমাকে এখানে বার করতে, এইখানে
स्लाइड हो गई है, स्लाइड 7 स्लाइड, yes, yes, it is. Slide. দেখো কি আছে বইটার মধ্যে, টোটাল 37 চ্যাপ্টার, একটু আগে আমি বলছিলাম। Among them 35 chapters are new and 2 old chapters are here newly edited. দেখো শ্রীকান্ত চৌধুরী বাবু যখন ছিলেন, উনি কিন্তু বলছিলেন কারণটা খুঁজছি, উনি কিন্তু ওইটা বলেননি, কারণটা খুঁজছি নয়, স্যার হ্যানিম্যান যেটা বলেছিলেন যে প্রত্যেকটা রোগীর জন্য ওষুধ নির্বাচন করা দুরূহ কাজ, কার্য কখনো কখনো সেটা অতি দুরূহ। আর এই ওষুধ নির্বাচনের জন্য বাজারে প্রচুর গ্রন্থরাজি বর্তমান, বইয়ের তো অভাব নেই, কারো কারো বাড়িতে অসংখ্য বই। স্যার হ্যানিম্যান বললেন তাতেও সমস্যার সমাধান হয়নি, তাহলে কি দরকার? দরকার আরো মৌলিক গবেষণা। আমার আগে পর্যন্ত সেই মৌলিক গবেষণা হয়নি, শুধু ওষুধের পর ওষুধ বেরিয়ে গেছে, পৃথিবীতে কত ঋষি এসেছেন গেছেন, মৌলিক গবেষণা কিচ্ছু হয়নি। যে ঈশ্বর আমাকে আমার জন্য রেখেছিলেন সেটি হলো 2টি নতুন মায়োজেটিক ডিজিজ আবিষ্কার। স্যার নিজেও স্বীকার করেছেন। সোহরা স্যারের কথা অনুযায়ী, স্যার হ্যানিম্যানের কথা অনুযায়ী, সোহরা হলো সমস্ত মায়োজেটিক ডিজিজের গোড়া। বলার পরেও বললেন কিন্তু শরিক মায়োজম আক্রান্ত হওয়ার জন্য কোন একটি ব্যক্তি শরিক মায়োজমে আক্রান্ত হতে গেলে যে এনভায়রনমেন্ট দরকার, প্রিডিসপোজিং ফ্যাক্টর দরকার, কিন্তু তার বেশি কিছু বলা হয়। সেই প্রিডিসপোজিং ফ্যাক্টরই হলো পোস্ট পেনিস সিনড্রোম, যেটি ঈশ্বর আমার হাত দিয়ে আবিষ্কার করিয়েছেন। বইটা আর কি আছে? বইটা আপনার হয়ে গেল লাস্টে 7 অ্যাস্টনিশিং কি, ওটা লাল হয়ে আছে, ওটা হলো এস হবে একটা। আরে না, অ্যাস্টনিশিং ভুল আছে। Astonishing cures. Among them, one case of cancer, hair of the pancreas, is presented by Dr. Rashid Ahmed. ওর একটা কেস আছে, রশিদ এখানে আছে, একটা আমার কেস আছে লাং ক্যান্সার, বাকি 5টা কেস কুষ্টিয়া ডাক্তার নজরুল ইসলামের। ও ভিসা পাইনি বলে আসতে পারেনি। ওঠা কোকা, একটু ওঠা। In the first chapter, in the first chapter, History of Real Homeopathy, where I have written how I have got this unique idea. First chapter পড়ে বুঝতে পারবেন, কিন্তু আজ আমার একটা নতুন কথা বলবো, অরিজিন অফ দিস আইডিয়া। এটা বইতে পাবে, সেটা বইতে নেই, সেটা এখানে আছে। মুশকিল ওইটা, ওটা আমার কাছে একটা প্রবলেম। আমি কাল রাতে যা যা পড়াবো ঠিক করলাম, ঘরে এসে আরো কত কিছু বেড়ে গেল। সেই জন্য আজকে আমি যে কথা বলছি, কিন্তু কোনোটা ভুল হয়, কোনোটা বাদ দিয়ে হয়। আমার মনটা এইরকম, ভগবান আমাকে দিয়ে এই করিয়ে চলেছে, প্রতিদিন নতুন নতুন চিন্তা। আমি জানি না, হয়তো বা যেদিন আমি দুপুরবেলা বা বিকেলবেলা মারা যাব, সেদিন সকাল পর্যন্ত আমি লিখবো। তাই মরে যাওয়ার পরও খুঁজবে আমি কি লিখে রেখে গেছি। প্রতিদিন নতুন নতুন তথ্য আমি সংযোজন করি, এক্ষুনি দেখাবো কাল রাতের সংযোজন। In the second chapter, I have written how I have reached towards perfection regarding 8 medicines out of 8,000. After using various local and foreign medicines, I have written so many papers in this regard.
This unique path is born following three masters. তখন 2 নম্বর চ্যাপ্টার দেখবে কত ওষুধ দিয়ে কাজ করেছি, দেশি বিদেশি। ম্যাথমেটিক আনিয়েছিলাম, সেটা অন্য দেশ থেকে, যা বইটার যত দাম তার থেকে ইন্স্যুরেন্সের টাকা লেগেছে তার থেকে বেশি। ন্যান্সি হ্যারিকে, অ্যানিম্যাল মাইন্ড হিউম্যান ভয়েস। দেখছো নামটা, অ্যানিম্যাল মাইন্ড হিউম্যান ভয়েস। মানে আমরা এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি বলেছিলাম পশু। সেটা আমি ওই গানটা শোনাবো একটু পরে, এখন নয়, আগে বইটা শোনো। তো I have written 5 chapters regarding admission of potency. পোটেন্সির উপর 5টা চ্যাপ্টার আছে। আজকে এই 5টা চ্যাপ্টারকে ছোট্ট একটা জায়গায় ছবির সাহায্যে দেখাবো। ওইটা বুঝতে অবশ্য 5 বছর লাগবে, কিন্তু ছবিটা তুলে নাও। From this book you will get the idea regarding how an apparently healthy individual becomes the victim of different diseases, gradual and simple suffering, because the most complicated one, how a simple man becomes a brute. তো এই ব্রুট শব্দটা আমার মাথায় আসতো না যদি আর্যিকরের ঘটনা না ঘটতো। মানে আমি বলতে চাইছি, এই আমি যে এত ভালো ভালো কথা বলছি, আমার মধ্যেও কিন্তু একটা নরপশু আছে, সবার মধ্যে আছে। প্রমাণ দিয়ে দেবো একটু পরে। আমরা কেউ নির্ভেজাল ভালো নই, পৃথিবীতে কেউ না। সবার মধ্যেও ব্রুট আছে, মানে পশু আছে, সবার মধ্যেই ম্যান আছে, হিউম্যান আছে। সেই জন্যে আজকে ওরা কপাল জোরে ফেসে গেছে, ওখানে আমিও থাকতে পারতাম। কেমন করে, কোথা থেকে আইডিয়া এসেছে শোনাও। From this book you will get the idea regarding how an বলেছি। ঠিক এমনি করেই আমরা আজকে সুস্থ হলো, ওরা অসুস্থ হয়ে যাই। কেমন করে, ছোট্ট একটি বাচ্চা আজকে সুস্থ, হসপিটাল থেকে বলে দিল ভীষণ ভালো, 2 দিন যেতে যেতে কান্না শুরু, সেই কান্নার পর পরীক্ষা করে দেখা গেল পেটের মধ্যে টিউমার। ওইটুকু বাচ্চা বয়স হলো 3 দিন। The unique idea regarding prophylactic treatment and immunity are described in this book. Immunity, prophylactic treatment, এ নিয়ে কত ওষুধ, কত কিছু আছে। আমি ওই চ্যাপ্টার লিখেছি। অন্য অন্য ব্যাধিতে অনেকগুলো পাখিকে মারতে অনেকগুলো বন্দুক থেকে শুট করা লাগে। রিয়েল ব্যাধিতে অনেকগুলো পাখিকে মারতে একবার শুট করা লাগে, কারণ এর পিছনে বিজ্ঞান আছে। একটা কথা, আমার একটা লেখা বেরিয়েছিল NIH এর, ওদের যে একটা পত্রিকা আছে, সেখানে একটা লেখা বেরিয়েছিল। তখন বলছে আমরা কি তাহলে আনরিয়েল ফলস হোমিওপ্যাথি করি? এটা দিয়ে বোঝা গেল তারা এই শব্দটি জীবনে শোনেনি, কোথায় স্যার কে লিখেছিলেন তাও পড়েনি। এর মানে কি, এই রিয়েল শব্দটার মানে কি তাও বোঝেনি। অথচ ভারতবর্ষের বলা যায় পৃথিবীতে সরকার পরিচালিত একমাত্র রিয়েল হোমিওপ্যাথিক কলেজ। রিয়েল শব্দটা কেন সাহেবের কোন অর্থে ব্যবহার করেছিলেন কেউ জানেনি, কেউ বোঝেনি। ভাবতে অবাক। আমি কিন্তু ওই কলেজেরই ছাত্র। আমি যেটা পড়েছিলাম সেইটা আমাকে আজকের পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল, ট্রিটমেন্ট করতে সাহায্য করেনি। মানে খোঁজো আর কোথায় কি আছে। আমার কলেজের আইডিয়াটা এই শিক্ষা দিয়েছিল, পাচ্ছ না তো তাহলে খোঁজো না আর কোথাও আছে কি। আমি NIH থেকে এই যে আইডিয়া আমি পেয়েছিলাম সেটা আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে। খুঁজে নাও, স্যার হ্যানিম্যান যেমন বলেছেন, খুঁজে নাও কোথায় আছে মৌলিক গবেষণা, আর সেই ম্যাটেরিয়াল কোথায় আছে খোঁজো, কোথাও ছিল না। ইউনিক আইডিয়া রিগার্ডিং বলেছি হাউ টু ট্রিট এ প্রেগনেন্ট ওম্যান। তো তোমরা যখন চ্যাপ্টারটা পড়বে তো বুঝেই যাবে। প্রেগনেন্ট ওম্যানের জন্য একটু আলাদা, সবার জন্য এক, শুধুমাত্র প্রেগনেন্ট ওম্যান আর ইনজিওর্ড ইন্ডিভিজুয়াল এদের ক্ষেত্রে একটু আলাদা। In this book, all the chapters are very important. Among them, few will guide you for becoming a successful real genetic homeopath, like course of 65 doses.
এটা একটা চ্যাপ্টার। ইম্পর্টেন্স প্রগনোসিস অফ আনসেসফুল ইভাকুয়েশন, এটা একটা চ্যাপ্টার। নেগেটিভ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, এটা একটা চ্যাপ্টার। ডিফারেন্ট রুটস অফ সার্ভিং প্রেসক্রিপশন, কনফিউশন ভার্সেস কনফার্মেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট রিগার্ডিং রিয়েল ট্রিটমেন্ট, ওয়াই সেম পোটেনশিয়াল সেম মেডিসিন, ওয়াই। এটা হলো ক্রিম অফ দ্য বুক। কিন্তু ক্রিম যদি শুধু নাও আর ঘোল যদি না খাও তো ঘোল হয়ে হবে। ফলে অন্য অন্য চ্যাপ্টার থেকে ঘোল কিন্তু খেতে হবে। উঠিয়ে দে রিগার্ডিং দ্য বুক, তুই উঠিয়ে দে ওটাতে পরেরটা করে দেন। রিগার্ডিং দ্য বুক নয়, এবার হচ্ছে সাবজেক্ট অফ ডিসকাশন ইন দ্য সেমিনার, সাবজেক্ট অফ ডিসকাশন ইন দ্য সেমিনার। আচ্ছা, এইটায় যাওয়ার আগে এই বইটা সম্বন্ধে যেটি যেটি বলা ছিল সেটা হলো পাঁচ নম্বর পেজে সয়েল, সয়েল মানে মাটি নিয়ে কিছু কথা আছে, মানে ফার্টাইল সয়েল, স্টেরাইল সয়েল, এটার গুরুত্ব কি সেই ব্যাপারটা ওখানে লেখা আছে। আমাদের বডিটা কোন সয়েল, ফার্টাইল না স্টেরাইল? যদি এই মুহূর্তে কোনো কষ্ট না থাকে তাহলে স্টেরাইল সয়েল, আর যদি হাঁচি দিচ্ছি কাশি দিচ্ছি তাহলে হলো ফার্টাইল সয়েল। 16 নম্বর পেজে লেখা হয়েছে অরিজিন অফ অল কাইন্ডস অফ ডিজিজ। 18 নম্বর পেজে লেখা হয়েছে যে কোর্স অফ রিয়েলিস্টিক ট্রিটমেন্ট। 19 নম্বর পেজে লেখা হয়েছে ইম্পর্টেন্স অফ প্রগনোসিস অফ আনস্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন, ওটা নিয়ে পরে আসছি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট রিগার্ডিং রিয়েলিস্টিক ট্রিটমেন্ট, ওটা আছে পেজ নাম্বার 36। ইম্পর্টেন্স অফ দ্য ওয়ার্ড নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ ফিলোসফিক্যাল আসপেক্ট, পজিটিভ ফিলোসফিক্যাল আসপেক্ট 33 নম্বর পেজে। 44 নম্বর পেজে আছে স্যার হ্যানিম্যানের সেই বিখ্যাত কথা, রিয়েল হোমিওপ্যাথি কেন এটার নাম তো ভালো করে খেয়াল রাখবে, কারণ বেশিরভাগ মানুষের এই ডাক্তাররা তো জিজ্ঞেস করবে তোমরা রিয়েল হোমিওপ্যাথি করো, আমরা কি করি? তার জবাব এই, এটা পেজ নাম্বার হচ্ছে 44। আমরাই রিয়েল হোমিওপ্যাথি করি, তোমরা নাও বলতে হবে। কেন? সেটা স্যার কেন বলেছেন। কেন? আমি একটু করে আসবো কোন এই কথাটাতে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন রিয়েল হোমিওপ্যাথি অ্যান্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, এটা আছে ওই চ্যাপ্টারই শেষের দিকে। তাহলে বোঝা যাবে যে রিয়েল হোমিওপ্যাথি কাকে বলে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কাকে বলে। পেজ নম্বর 47-এ ফিজিওলজি, ফিলসফি অ্যান্ড প্যাথোলজি উদাহরণ দেওয়া আছে। এই তিনটে টার্মস আমাদেরকে ভীষণভাবে জানতে হবে এবং বলতে গেলে টোটাল আগায় থাকতে হবে। কেউ জিজ্ঞাসা করলে বলতে হবে, পরীক্ষায় তো আমি বারবার ধরেই। পেজ নাম্বার 68-এ নো চেঞ্জ বলে একটা কথা আছে, ওর গুরুত্বটা। পেজ নম্বর 18-তে আছে অবস্টেট কেসেস, সেটাই বা কি গুরুত্ব, কোনগুলোকে অবস্টেট কেস বলা হয়। নো চেঞ্জ, নো চেঞ্জ আছে 68 নম্বর পেজে। এইবার একটা কথা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্যান্ট পরে যাচ্ছে, টাইট করে নেই না, কি হবে? মাঝে মাঝে বলবো আমি বসতেই পারি, কোমরে ব্যথা। না, এখন খেতে গেলেও খাবার ঢুকবে না, আমার লেকচার থাকলে আমি খেতে পারি না। কি বলছিলাম যেন, ও দেখো, আমি ভাবতাম আমি জিন নিয়ে যেসব কথা ভাবছি আদৌ কি এর কোনো যুক্তি আছে। অনেকবার নিজেকে প্রশ্ন করেছি, প্রশ্নগুলির জবাব এসেছে প্র্যাকটিস অফ মেডিসিনের ডেভিডসন আর হ্যারিসন থেকে। তাই একটা লাইন পড়ে শোনাই। এটা হচ্ছে
ডেভিডসন সম্ভবত, পেজ নাম্বার 87, hundreds of gene products have been characterized as effectors or mediators of the immune system. Whenever the expression or function of one of these products is genetically impaired, a primary immunodeficiency occurs. ভেবে দেখো, তার মানে জিন থেকেই এসেছে ইমিউন ডেফিসিয়েন্সি। কিন্তু আমার আগে পর্যন্ত এটা খালি এই প্র্যাকটিস মেডিসিনের বইতেই লেখা ছিল। ও খায় না মাথায় দেয় সেটা কোনো কাছে ডাক্তারবাবুদেরই ছিল না। যেহেতু আমি এই নতুন পথের সন্ধান পেয়েছি, তাহলে কি করতে হবে, আমাকে এটা এস্টাবলিশ করতে গেলে মডার্ন সায়েন্স থেকেই নিতে হবে। তাই আমি নিয়েছি ডেভিডসন থেকে, আমি নিয়েছি হ্যারিসন থেকে। যাও এবার তুমি ওদেরকে প্রতিবাদ করো রিয়েল রেমেডি কোথায় আছে। সে কি সায়েন্স সিমটম প্যাথোলজিক্যাল রিপোর্টে আছে না জেনেটিক্সের উপর আছে? রিয়েল রেমেডি মানে হলো জেনেটিক হোমিওপ্যাথি। সেটাই পড়ে শোনালাম। উনি কি বললেন, যদি কারো ইমিউন ডেফিসিয়েন্সি হতে হয় তাহলে যে সমস্ত জিন প্রোডাক্ট ইমিউনিটির জন্য দায়ী তাদের কাউকে কি হতে হবে, জেনেটিক্যালি ইম্পেয়ার্ড হতে হবে। ফলে জেনেটিক ছাড়া মডার্ন সায়েন্সের কোনো কথা নেই। একই সঙ্গে একটা কথা বলে রাখি, ডায়াবেটিস সবাই জানে ডায়াবেটিস কি না ইত্যাদি, কিন্তু ডায়াবেটিস হয় কেন সে কথা দিয়ে উল্টোপাল্টা কথা আছে। কি লাইফস্টাইল, মিষ্টি খায়, এক্সারসাইজ করে না। কিন্তু এই যে স্যাররা এই আমাদের বইটা পড়বো, ওই বইটা আছে কোন পেজে আছে, 92 নম্বর পেজে আছে। সেখানে হ্যারিসনের বইয়ে যেটা আছে এটা 19 নম্বর এডিশন। উনি দেখিয়েছেন এই জিনগুলো থাকলে টাইপ 1 ডায়াবেটিস হয়, এই জিনগুলো থাকলে টাইপ 2 ডায়াবেটিস হয়, এই জিনগুলো থাকলে একটা মানুষ ডায়াবেটিসকে রুখতে পারে। তাহলে কি হলো, কোথায় গেল লাইফস্টাইল, কোথায় গেল মিষ্টি খাওয়া, আলু খাওয়া, কোথায়? কথা হলো যদি ডাক্তার হতে হয় তাহলে কিন্তু এইসব বই পড়তে হয়। আমি তো লিখে দিয়েছি কোন বইয়ের কোন এডিশনের কোন পেজে আছে, পড়ো না, জীবনটাকে সার্থক করো। কিন্তু মন গড়া কথা নয়, এই খেলে ডায়াবেটিস হয়, ওই করলে ডায়াবেটিস হয়, ওটা কি কোনো দাম নেই। ওটা হলো আগুন জ্বলছিল, হঠাৎ জোড়ো হাওয়া উঠেছে, আগুনটা একটু জোরে উঠলো। জোড়ো হওয়ার ক্ষমতা আছে কি আগুন জ্বালানো? এইটা একটু বুঝো। ডায়াবেটিস এমনি এমনি হয় না, হাইপার টেনশন এমনি এমনি হয় না, সিকেডি এমনি এমনি হয় না, ক্যান্সার এমনি এমনি হয় না, পাথর এমনি এমনি হয় না। তাহলে এর হোতাকে কে তৈরি করে? জেনেটিক মেকআপ, যাকে বলে যে জিনোম। সব শিখো, কিছু ভুল নয়, কিন্তু আসলটা শিখতে ভুলো না। কেন আসল কেন বললাম, তুমি কোথা থেকে এসেছো, আমি কোথা থেকে এসেছি, মায়ের পেটে এক কোষে জাইগোট কোথা থেকে এসেছিল, বাবার মায়ের থেকে। কি পেয়েছিল বাবা মা থেকে? একটা গ্যামেট বাবা দিয়েছিলেন, মা দিয়েছিলেন একটা গ্যামেট, দুটো গ্যামেট মিলে কি হলো জাইগোট। সেই জাইগোটে কি ছিল? কিছুই ছিল না। প্যানক্রিয়াসও ছিল না যে ডায়াবেটিস হবে, ব্লাডও ছিল না, হাইপার টেনশন কিছু ছিল না, শুধুমাত্র হার্মফুল গ্রুপ অফ জিন আর বেনিফিশিয়াল গ্রুপ। এই ছোট্ট কারণে মাথা ঢুকিয়ে দাও, তাহলে এই দুদিনের সেমিনারটা সার্থক হবে, বৃষ্টি ভিজে এখানে পৌঁছানো সার্থক হবে। তা না হলে ওই মনে হবে কলকাতায় গেছিলাম, কি বললো কিছুই জানি না, কিছুই বুঝি না, মনে হলো সকলের মতো বক বক করছিল। কিন্তু কথা হলো তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কে? তুমি একটা জায়গোট, সেই জায়গোটে কি ছিল? জায়গোটে ছিল হার্মফুল গ্রুপ অফ জিন আর বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন। তুমি যখন ভুগবে, তুমি যে কোনো ডাক্তার কাছে যাও না, কি হয়েছে বলুন, এই ওই সেই করে একটা ওষুধ লিখে দিল। সে একবারও ভাবলো না এগুলো তো আজকে, জায়গাটা কি ছিল? তাহলে চিকিৎসা কার হওয়া উচিত? জায়গোটের। কোথেকে?
জাইগোট মানে কি? ফিলোসফি অফ দ্য আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ, যার মাধ্যমে জাইগোটে থাকা বিভিন্ন হার্মফুল উৎপত্তির তার প্রকার ঘটায়। কথাগুলি মাথায় রাখবে, কারণ এরপরে আমার সিনিয়র ছেলেরা আমাকে কিছু কথা জিজ্ঞেস করছে, তার জবাব দিয়ে তোমরা হয়তো বা ভেবেছো অথবা ভাবনি, কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে, কিন্তু তখন কিন্তু এই কথাগুলি তোমাদেরকে একবার জিজ্ঞেস করতেও পারি, করবো না বোধ হয়। বিভিন্ন ডিজিজের ট্রিটমেন্ট আলোচনা হয়েছে পেজ নাম্বার 114। রিসার্চ অন টাইপ 3C আলোচনা হয়েছে পেজ নাম্বার 154। সেকেন্ড সাইকেল রিয়েলিটিতে সব থেকে দুর্লভ জায়গা, এটার উপর আমি 5টা চ্যাপ্টার লিখেছি। ওটা হয়েছে 157 থেকে 170 পেজ, শুধুমাত্র সেকেন্ড সাইকেল নিয়ে 5খানা চ্যাপ্টার। এই জন্যে এটা যেন তোমাদের কাছে দুরহ না লাগে। কিন্তু তোমরা একটা কথা বলবে আমি জানি, সেটা হলো, আমি একটু পরে বলছি সেটা। আমি এই বইয়ে ড্রসেরা নিয়ে অন্য ভলুমে আছে, এই বইয়ে ড্রসেরার ফিলসফি নিয়ে আমি আলোচনা করেছি। কারণ রত্নাকর দস্যু কোন মেডিসিনে পড়বে সেকেন্ড সাইকেলে, একটু বিতর্কিত হয়েছে। কেন না, রত্নাকর দস্যু প্রথম জীবন থেকে পরের জীবনে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছিলেন। সেটা হলো থার্ড সাইকেলে আছে, যেখানে মেডিসিনে একটা। তাহলে বলতে হবে রত্নাকর দস্যু 3 নম্বর সাইকেলে মেডিসিনটা ওনার সেকেন্ড সাইকেলের মেডিসিন। কিন্তু উনি যে অত বড় একজন ট্যালেন্ট, অত বড় রামায়ণ লিখলেন, বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, এত বড় ক্রিয়েটিভিটি কার থাকে? সিভিলেরও তো নেই, বইতে লিখে দিয়ে দেখবে, লিখে দিয়ে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে হচ্ছে। তাহলে রত্নাকর দস্যু ড্রসেরা, কোন ড্রসেরা? নেগেটিভ ড্রসেরা। তার যথেষ্ট ব্যাখ্যা আমি এই চ্যাপ্টারে লিখেছি। ওটা হচ্ছে 179 নম্বর পেজ, 179। এরপর পেজ নম্বর 210, ডিফারেন্ট রুটস অফ সার্ভিং প্রেসক্রিপশন। আমার এই পোটেন্সি নিয়ে এটাও যথেষ্ট জটিল, সেকেন্ড সাইকেলের মতো, তাই জন্যে 5টা চ্যাপ্টার লিখেছি এর উপরে। মজার কথা হলো, সেটাই আমি একটা চ্যাপ্টারে দেখাবো। তোমার ঘুম আসছে রাত জেগে এসে অ্যাটেন্ড করা খুব কঠিন। আগের দিন আসতে হয়, কারণ এই জিনিসটা দুবার হবে না গো। রুটস অফ সার্ভিং প্রেসক্রিপশন। তারপরে আছে 223, কনফিউশন ভার্সেস কনফার্মেশন। এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি এর গুরুত্ব কখন দেবো না, আদৌ এর মধ্যে কোনো ম্যাটেরিয়াল আসে কিনা, না ইমম্যাটেরিয়াল, কোনো কাজে লাগে না। 229 নম্বর পেজে আছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট রিগার্ডিং রিয়েলমিক ট্রিটমেন্ট। এদিকে কিচ্ছু হবে না, রোগী ভালো হচ্ছে না, পেশেন্ট আসছে না। ভালো হচ্ছে না, পেশেন্ট আসছে না, আমার ছেলেরা মেয়েরা খুব হতাশ। পিছনে কারণ কি? সেম পোটেন্সি অফ সেম মেডিসিন, পেজ নাম্বার 234। কেন একই ওষুধ, মা বাচ্চাকে নিয়ে এসে, বাবা মা বাচ্চা নিয়ে এসে, 3 জনেরই জ্বর, ক্লাসে ভাই বলবে আর 3 জনের 3 জিবি মেডিসিন হবে, আলাদা মেডিসিন হবে। আমার কাছে মনে হয়েছে এটি একটি আনসাইন্টিফিক অ্যাপ্রোচ। বাবা তার বাবা মা থেকে এসেছে, মা তার বাবা মা থেকে এসেছে, বাচ্চাটি তার বাবা মা থেকে এসেছে। মানে কি? জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়ালসের তো দুটো রূপ হয় না, ওই তো ডিএনএ, ডিঅক্সিরাইবোনিক অ্যাসিড, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিন, সরি অ্যাডেনিন গুয়ানিন, গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থায়ামিন, অ্যাডেনিন গুয়ানিন, তাহলে সাইটোসিন থায়ামিন। হ্যাঁ, এই কম্বিনেশন নিয়েই আমরা সবাই এসেছি দুনিয়ায়, সবাই। ফলে ওষুধটাও ভিন্ন হবে। হ্যাঁ, ভিন্ন হবে। কখন ভিন্ন হবে?
ডাক্তার আমার তো জ্বর হয়েছে, ভিন্ন হবে না। ডাক্তার আমার তো কাশি হয়েছে, ভিন্ন হবে না। ডাক্তার আমার তো ক্যান্সার হয়েছে, ভিন্ন হবে না। ডাক্তার আমার পেটে বাচ্চা নড়ছে না, ভিন্ন হবে না। অ্যাডমিশন অফ পোটেন্সি ভিন্ন, আদারওয়াইজ ভিন্ন হবে না। কেন না, ডিএনএ গঠন সবার ক্ষেত্রেই একরকম। এবার এবার হচ্ছে মিস্ট্রি বিহাইন্ড 2 নম্বর। ওগা আছিস? মিস্ট্রি বিহাইন্ড। তাহলে নতুন বই সম্পর্কে বলে দিয়েছি, বুঝুন আর না বুঝুন কিনে তো নিয়ে যান। আরেকটা কথা, আমি ঠিক করেছি আমার ছেলেদের দাবির পরিপ্রেক্ষিতে আমি এর বাংলা অনুবাদ শুরু করেছি। মানে সামনের বছর বাংলা অনুবাদ পাওয়া যাবে, কারণ তার অ্যানিমানও লেখেননি তার মাতৃভাষা ছাড়া, অনুবাদ তো করলেন অন্য একজন। সেই জন্যে আমি বাংলা অনুবাদ করবো, এই জন্যে আমি অবর্তমানে অনুবাদটা বিকৃত হতে পারে এই আশঙ্কায়। কারণ কেন ফিলোসফি ইংরাজি পড়বে, হ্যাঁ বাংলায় পড়বে, আর কেন ম্যাথমেটিকা ইংরাজিতে পড়বে, হ্যাঁ বাংলায় পড়বে, আর সেই জন্য আমি নিজের হাতেই অনুবাদ করবো, কারণ এর অনুবাদ তো ডিকশনারি মিনিং দিয়ে হবে না। ওকে এসেছিস, ওটা করে দে। এবার হলো 2 নম্বরে যাবো। 2 নম্বর, তোমরা কি বাইরে থেকে ঘুরে আসবে 5 মিনিটের জন্য? এই আলোচনাটা খুব জটিল, তা যাও একটু জল খেয়ে এসো। জল পানি খেয়ে এসো।